মৃত্যুটা কি জিনিস এতটা সামনে থেকে দেখে এসেছি মানে এটা ভাবতে গেলে আমার মাথার মধ্যে এখনো প্রবলেম হয় এখনো অবধি। আজকে 1.5 বছর হয়ে গেল, মানে ওই জিনিসটাকে আমি যতটা পারছি ভুলে যেতে চাইছি। ইন্ডিয়ান রেলওয়েজ যা বিশ্বের 4th লার্জেস্ট রেলওয়ে নেটওয়ার্ক, গোটা ভারতবর্ষে 23 মিলিয়ন পিপল প্রতিদিন ইন্ডিয়ান রেলওয়েজ সাথে যাওয়া আসা করে। তাই 12,000-এরও বেশি ট্রেন আছে আমাদের কাছে। এত কিছু থাকতেও মনে পড়ে সেই কলঙ্কিত রাত্রি 2 জুন 2023, উড়িষ্যা বালাসোর বাহানাগা বাজার। মনে পড়ছে কিছু? করমন্ডল এক্সপ্রেস ও ব্যাঙ্গালোর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের মধ্যে অ্যাক্সিডেন্ট, প্রায় 300-রও বেশি জন মারা যায় এবং 1200-রও বেশি জন আহত হয়। সেই করমন্ডল এক্সপ্রেসেই থাকা S1 কামরার যাত্রী সেই রাত্রির ঘটনা আমাদেরকে এক্সপ্লেন করার জন্য আমরা ওনার কাছে আজকে জানবো সেই রাত্রিটি কেমন ছিল, কি হয়েছিল, তার কতটা ক্ষতি হয়েছে এবং তিনি কি কি দেখেছেন সেই অভিজ্ঞতা নিয়ে। তাহলে দেখতে চোখ রাখুন রোল ক্যামেরা এন্ড টকে উইথ সুমন এন্ড শঙ্কর দাস মহাশয়ের সাথে। দাদা কেমন আছেন? মোটামুটি বেঁচে আছি কোনো রকম এখন অবধি। কি হয়েছিল সেই রাত্রে? সে ঘটনা আর কি বলবো, এখন পুরো স্বপ্ন হয়ে দাঁড়িয়ে আছে আমার জীবনে। একটা ভয়ঙ্কর ঘটনা, সেখান থেকে ফিরে এসেছে উপরবেলার দয়াতে। নিশ্চয়ই সেই রাতের অভিজ্ঞতাটা একটু জানতে চাই। আপনি কোথা থেকে চেপেছিলেন, কোথায় যাচ্ছিলেন, কি করছিলেন সেটা একটুখানি বলুন আমাদের। আমি সাঁতরাগাছি থেকে ট্রেন ধরেছিলাম, তখন বোধ হয় 3:30। ওখান থেকে ছাড়লো গাড়িটা, খড়গপুরে দাঁড়ালো। খড়গপুরে দাঁড়ানোর পরে বালেশ্বর স্টপেজ দিল। বালেশ্বর স্টপেজ দিয়ে গাড়িটা পুরো হারে স্পিড হয়ে গেছে। আচ্ছা, আপনি যাচ্ছিলেন কোথায়? আমি অ্যাকচুয়ালি যাচ্ছিলাম কেরালা, কিন্তু ডাইরেক্ট গাড়ি আমি পাইনি দেখে ওই গাড়িটা রিজার্ভেশন পেয়ে গেছি যে চেন্নাই অব্দি। আমি চেন্নাই থেকে ভাবছিলাম যে ওখানে ওখানে জেনারেল কেটে আমি বেরিয়ে যাবো। যখন বালেশ্বরটা ছাড়লো, গাড়ি মোটামুটি 130 কিলোমিটার গতি হয়ে গেছে। আমি শুয়ে শুয়ে একটা বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলাম। আচ্ছা, লোভার বাটে সিট ছিল। আমি একটা ব্ল্যাঙ্কেট ছিল, পাতা ব্ল্যাঙ্কেট ছিল, সেই ব্ল্যাঙ্কেটটা মাথা দিয়ে। তখন কটা বাজছিল? তখন মোটামুটি 7:30 নাগাদ। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয় 7:30 নাগাদ। আমি ওখানে মাথায় ফোনে কথা বলছিলাম। কথা বলতে 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 হুম করে দেখছি কি একটা ঝটকা মেরে হলো গাড়ি। ঝটকা মারার সঙ্গে সঙ্গে মানে তখন আর কি যে করবো আমরা দেখছি পাথরের উপর দিয়ে গাড়ি চলছে। আচ্ছা, পাথরের উপর দিয়ে গাড়ি চলতে চলতে দাম করে ফেলে দিল গাড়িটা। তখন আমরা যে কি হয়ে গেল আমরা নিজেরা ওই মুহূর্তে বুঝতে পারছি না। কিন্তু তখন বুঝলাম যে যখন আমাকে গাড়িটা কাত হয় তখন একজন ওপর থেকে আমার এই ঘাড়ের উপরে পড়লো। আচ্ছা, এখানে আমার একটা আতঙ্ক তো ভেতরে রয়েছে। আমি যে ফোনে কথা বলছিলাম, তা ফোনটা আমার হাতে রয়ে গেছে কিভাবে আমি জানি না। তারপরে আমি বাথরুমে খুব কাছেই ছিলাম। আচ্ছা, যখন কাত হয়ে পড়ে যায়, বাথরুমের সাইডটা পুরোটাই ভেঙে বেরিয়ে গেছে ছেড়ে। আচ্ছা, বাথরুমের সাইডটা আমি কিভাবে দেখছি ওপরে লাইট জ্বলছে, গাড়িটা পড়ে গেছে, লাইট জ্বলছে। লাইট জ্বলার পরে আমি তো ভাবলাম যে এখনো যেহেতু লাইট জ্বলছে তাহলে এটা শর্ট সার্কিট হয়ে যেতে পারে। এই আতঙ্কটা আমার ভেতরে, কিন্তু তখন আমার কি ভেঙেছে কি না ভেঙেছে তখন কিন্তু আমার এটা জ্ঞান নেই। ওই টাইমে শর্ট সার্কিট হয়ে গেলে আগুন লেগে যায়। আগুন লেগে আমি শর্ট সার্কিটে মরেও যেতে পারি। যে এখন অব্দি যখন বেঁচে আছি তাহলে আমার কোনোভাবে এখান থেকে বেরোতে হবে, এইটা আমার মাথার মধ্যে রয়েছে। তারপরে যখন আমি বেরোতে যাই তখন দেখি পায়ে কাজ করছে না, যখন হাত দিয়ে ধরতে যাই তখন হাতে কাজ করছে না, আমার বাঁ পাটা দেখছি কাজ করছে না, ডান হাতটাও দেখছি কাজ করছে না। তখন এটা ভাবলাম যে ভেঙে গেছে, ঠিক আছে। আর এই আঙুলটা এখানে যখন কাটে তখন আমার কিন্তু জ্ঞানই নেই যে আমার আঙুলটা এতটা কেটে বেরিয়ে গেছে, ঠিক আছে। পাছা ঘষতে 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 বেরোলাম। বেরোনোর পরে কোনো রকমের ট্রেনের সাইডটা কোনোভাবে আমি ওখান থেকে নামলাম। নামার পরে মুখ দিয়ে যে বাথরুমের সাইডটা যেটা ভেঙে গেছে ওই দিক দিয়ে কোনো কারণে আমি বেরোতে পেরেছি। আচ্ছা, বাথরুমের খুব কাছেই ছিলাম। আচ্ছা, ওখান থেকে যাওয়ার পরে যখন আমি বেরিয়েছি আমি দেখলাম যে ট্রেনটা যদি আর একটা পাল্টি মারে তখন তো আমার গায়ের উপরে পড়বে। তখন কি করলাম, গড়াতে 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 শুনলাম,
ট্রেনটা রয়েছে আমার 10 ফুটও হবে না, 10 ফুট ডিস্টেন্সে নেই। আমি কোনোরকম ঘষে সরে এলাম। সরে আসার পরে এইভাবে হাত পা ছড়িয়ে দিয়ে বসে আছি যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। তখন হাতের কাছে তাকিয়ে দেখি আঙুলের এই সোজা করে আর নেই। আমি যার সঙ্গে ফোনে কথা বলছিলাম সে কিন্তু লাইনে ছিল। তখন ফোন দেখছি রক্তারক্ত হয়ে আছে। সে হ্যালো হ্যালো করেই যাচ্ছে, সে শুধু শুনতে পাচ্ছে চিৎকার। ঠিক, সে শুধু চিৎকার ছাড়া আর কিছু শুনতে পাচ্ছে না। কোনো কারণে ওইটা মুছলাম, রক্তটা মুছে ফোনটা কাটলাম। তখন বাড়িতে ফোন করি যে আমার ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে বাঁচাও, নাহলে আমাকে আর পাবে না। আঙুল একটা মনে হয় আমার বাদ চলে যাবে, আর হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, এইটুকুই বলতে পেরেছিলাম। তারপরে ওখানে সার্ভার ডাউন করে দিয়েছিল। আমার ফোন আসছে, ফোন রিসিভ করছি, কিন্তু আমি শুনতে পাচ্ছি, আমার কথা কেউ শুনতে পাচ্ছে না। তারপরে ওখান থেকে এসে আর ওই ট্রেনের ভেতরে বাকি প্যাসেঞ্জারদের কি অবস্থা ছিল? বাকি প্যাসেঞ্জার আমার কম্পার্টমেন্টে আমি নিজের চোখে দেখা 90% মারা গেছে। আমার কম্পার্টমেন্টে 90% আমার চোখের সামনে ডেড বডি বার করছে। তখন তো আমার আধা জীবন চলে গেছে। আমার চোখের সামনে ডেড বডি বার করছে, ওই দৃশ্য আর জীবনে কোনোদিন ভুলতে পারবো না। মৃত্যুটা কি জিনিস এতটা সামনে থেকে দেখে এসেছি। যখন ট্রেনে সেই জার্কিংটা হয়েছিল, সেই জার্কিং কেমন ছিল? বিভৎস জার্কিং, মানে এই জার্কিংটা মনে হয় কি যে মৃত্যু আগে যে জিনিসটা হয় সেরকম জার্কিং, ভয়ঙ্কর। সেই ঝটকাটার মতনই জার্কিংটা হয়েছে। মানে এটা আপনাকে খুলে বলা যাবে না। সে মনে হচ্ছে কি সেই পাথর প্রতি চলার পরে মানে বিভৎস আওয়াজ, মানে সে আওয়াজটা আমি মানে এটা ভাবতে গেলে আমার মাথার মধ্যে এখনো প্রবলেম হয়, এখনো অবধি। আজকে 1.5 বছর হয়ে গেল, মানে ওই জিনিসটাকে আমি যতটা পারছি ভুলে যেতে চাইছি। বলতে পেরেছেন? পারছি না, বহু চেষ্টা করেছি বলার জন্য। রাতে ঘুমের মধ্যে আমার সেই জিনিসটা মানে ওটা মাথার মধ্যে চলে আসে। ঘুমানোর সময় প্রত্যেকটা মুহূর্ত আমার সেই দৃশ্যটা আমার চোখে ভেসে আসছে। আমরা আপনার কাছে জানতে চাই যে যখন আপনি ট্রেন অ্যাক্সিডেন্টের পর যখন আপনি বাইরে বেরিয়ে এলেন, তখন আপনি কিছু এমন দেখতে পেয়েছিলেন যেটা আপনি আমাদের সবার সাথে শেয়ার করতে চান, বা আপনার যদি সেরকম কোনো এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে সেটা একটু শেয়ার করতে পারেন আমাদের সবাইকে। আমি দেখেছি আমার কম্পার্টমেন্টে, আমি যখন বেরিয়ে এলাম একটা ট্রাকের পাশে আমি বসে আছি, একটা রেল লাইনের চাকা অর্ধেক ভেঙে আমার পাশে পড়ে আছে, আগুনের মতন গরম হয়ে আছে, আমার পাশেই পড়ে আছে। তারপরে দেখছি আমার ওখান থেকে ডেড বডিগুলোকে বার করছে, কারো হাত নেই, কারো পা নেই, কারো এখান থেকে কেটে, মানে তার একবার বিভৎস দৃশ্য। চিৎকার চিৎকার চিৎকার, এমন বিভৎস চিৎকার হচ্ছে সবাই যে বাঁচাও বাঁচাও, যারা বেঁচে আছে তারা ওই অবস্থায় যে আমাকে বাঁচাও। আর যারা আমার সামনে ডেড বডি গুলো বার করছে, এই দৃশ্য মানে দেখার মতন দৃশ্য নয়। আমি যখন সাঁতরাগাছি স্টেশনে ট্রেনটা ধরবো দেখে ট্রেনে অপেক্ষা করছি, তখন একটা বাচ্চা মেয়ে, কত না হবে 6-7 মাস বয়স হবে বাচ্চাটা, কি ফুটফুটে বাচ্চাটা, দেখতে খুব সুন্দর বাচ্চাটা আমার দিকে তাকিয়ে আছে, তার সঙ্গে মাথা নাড়াচ্ছে আর খিলখিল করে হাসছে। সেই দৃশ্যটা আমি আর ভুলতে পারছি না। সেই বাচ্চাটা ওই ট্রেনে চাপলো। জানি না ওই বাচ্চাটা বেঁচে আছে কিনা, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি বাচ্চাটা যদি বেঁচে থাকে, সুস্থ থাকুক, ভালো থাকুক। ওই বাচ্চাটার জন্য খুব মানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে সেই বাচ্চাটার কথা মনে পড়ছে আমার। আর কি দেখেছিলেন আপনি? তা একটা মানুষ, তার লাল একটা ব্যাগ ছিল, তো ব্যাগটা খুঁজে পাচ্ছিল না, ওর ভেতর দিয়ে কম্পার্টমেন্টের ভেতর ব্যাগ খুঁজছে, লাল ব্যাগটা খুঁজতে খুঁজতে তাকিয়ে দেখছে না বাথরুমের কাছে আমার একটা ব্যাগ, ওই যে লাল ব্যাগ পড়ে আছে। যখন ওই ব্যাগটার কাছে যায় তখন দেখে একটা ব্যাগ না, মানুষ দলামোচা হয়ে পড়ে আছে দুমড়ে। এই ভয়ঙ্কর দৃশ্য, এই দৃশ্য যে না দেখেছে এর মর্ম বুঝতে পারবেন। কতক্ষণ পর ওখান থেকে লোকেরা এসেছিল আপনাদেরকে রেস্কিউ করতে? প্রায় 2 ঘন্টা পরে আমাকে যখন নিয়ে যায়, তখন বেড কাভার, মানুষের কত টিচার পাবে ওই সময়, টিচার অত কালেকশন করতে পারেনি, তখন বেড কাভার নামিয়ে দিয়ে বেড কাভারের উপরে ওই অবস্থায় আমাকে বেড কাভারে শুয়েছি। আমি তো ওপর দিকে মাথা দিয়ে শুয়ে আছি বেড কাভারের উপরে। আমি এটা বুঝতে পারছিলাম যে আমাকে রেল লাইনের উপর দিয়ে নিয়ে যাচ্ছে, আচ্ছা, ট্র্যাকের উপর দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে, রেল লাইনের উপর দিয়ে। পাথরের আওয়াজগুলো পাওয়া যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, পায়ে পাথরের আওয়াজ পাওয়া যাচ্ছে। আচ্ছা, যখন ওদের হাঁটতে হাঁটতে বড় একটা মানুষ, ওদেরও কষ্ট হয়, তখন আমাকে কি করলো, পাথরের উপরে আমাকে ওই অবস্থায় শুয়ে দিল, খানিক্ষণ একটু বিশ্রাম করলো। যখন আমাকে
ওদের কষ্ট হয়ে যাচ্ছে, তখন কি করলো, আমার পিঠটাকে রেল লাইনের উপরে রাখলো, এবার টানতে টানতে ওই অবস্থায় নিয়ে গেছে আমার। যখন আপনাকে সেই অবস্থায় ট্র্যাকের উপর দিয়ে নিয়ে যাচ্ছিল তখন আপনার পেন কতটা? পেন তো পুরো শরীরই আছে, তখন আর পেন লাগছে না। আমার যে ভাঙা চুরে যতটা, যে পেন আমার হাতে আর পায়ে লাগছিল, সে পেন ওর কাছে কিচ্ছু না। তো কিন্তু কিছু করারও তো নেই, সবাইকে কিছু করার নেই, আমাকে তো যেতে হবে, আমাকে তো চিকিৎসা করাতে হবে। চিকিৎসা না করলে আমি সুস্থ হবো কি করে? পেন হলেও কিছু করার নেই, আমাকে নিয়ে যাচ্ছে সে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে। তখন এত জার্কিনে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, তখন চিৎকার করছে, চিৎকার করলে কে কার শোনে? আপনার বাড়ির লোক আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারলো? আমার পরিবার হয়তো আমাকে, জানি না, একটা ভাগ্য আমাকে আমার সঙ্গে সাথ দিয়েছে, যেটা হয়তো সিনেমা বলতে পারেন আর এটা অবাস্তব বলতে পারেন, যেটা হওয়ার কথা নয়। আমার সঙ্গে আমার ভাগ্য সবসময় সাথ দিয়েছে। অলরেডি তখন ভোর 5টার সময় আমাকে কটক ওখান থেকে নিয়ে যায়, আমাকে আবার তারপরে ফোন করে আমার ফোনে আমার মিসেস ছিল, আমার ছেলে ছিল, আমার আরো আত্মীয় স্বজন ছিল, ওরা দূর থেকে ফলো করে যে ওই গাড়িটা হতে পারে। তখন ঠাকুরের কাছে ঠাকুর করে ফোন করেছে, বলছে আপনার গাড়ির নাম্বার এত? বলছে হ্যাঁ। আপনি একটা পিছনে লাল গাড়ি দেখতে পাচ্ছেন? যে হ্যাঁ লাল গাড়ি দেখতে পাচ্ছি। যে হ্যাঁ আপনি গাড়িটা দাঁড় করেন, ওটা আমার বাবা আছে, আমার ছেলে তখন ফোন বলে। আচ্ছা। তো ওখান থেকে গাড়িটা দাঁড় করালো, আমার মিসেস আর আমার ছেলে ভেতরে যায়, তারপরে ওখান থেকে আমাকে আবার কটকে নিয়ে যায়, কটকে নিয়ে গিয়ে ওখানে ভর্তি করে। ওখানকার লোকাল মানুষ আমি দেখলাম ওই মুহূর্তে ছুটে ছিল চরম উপকার করার জন্য, মানুষের পাশে দাঁড়িয়ে ছিল। কার জল লাগবে, কার বার করতে হবে, কার কি প্রয়োজন আছে, টেনে বার করছে, হেল্প করছে, প্রচুর হেল্প করেছে। কিন্তু তার মধ্যে অপকারও করেছে কিছু মানুষ। কিরকম অপকার? অপকার বলতে, মানুষ এই মুহূর্তে বিপদে পড়েছে, কিছু কিছু, সবার ক্ষেত্রে নয়। দেখছি বস্তা নিয়ে আসছে, ব্যাগ নিয়ে আসছে, নিজের চোখে দেখে, যেটা নিজের চোখকে তো আর অবিশ্বাস করা যায় না। বস্তা নিয়ে জিনিসপত্র সব ভরে নিয়ে চলে যাচ্ছে, যার পাচ্ছে মোবাইল, যে যা বিপদে পড়েছে, তা মারা গেছে আর মারা হয়ে গেছে, তার পকেট থেকে মোবাইল বার করে নিয়ে ওই অবস্থা ব্যাগে ভরে নিয়ে পকেটে ভরে নিয়ে চলে যাচ্ছে। সেগুলো নিজের চোখে দেখা। যার সোনার চেন, আংটি, এগুলো সব টেনে ছিঁড়ে সব যার পারছে ওই অবস্থায় লুট করে নিয়ে চলে যাচ্ছে ওই মুহূর্তে, নিজের চোখে দেখা এগুলো। কিন্তু সবার ক্ষেত্রে নয়, বেশিরভাগ লোকই কিন্তু উপকারের জন্য এগিয়ে এসেছেন, কিছু কিছু লোক এগুলো করেছেন। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর প্রশাসনের ভূমিকা ওখানে কি ছিল? বালেশ্বর থেকে যখন কটক রেফার করে, তার পরের দিনে, যেদিন কটক রেফার করে তার পরের দিনে দেখছি আমার বোলপুর থানা থেকে ফোন করে বড়বাবু। আচ্ছা। আপনি শঙ্কর দাস বলছেন? আমি হ্যাঁ শঙ্কর দাস বলছি। কি করে কন্ট্যাক্ট করলো আমার সঙ্গে? এবার এইটা ব্যাপারটা মিডিয়া হয়ে গেছে, তো এই কারণের জন্য আমার সঙ্গে উনি কন্ট্যাক্ট করতে পেরেছেন। বলছি আপনি এখন কেমন আছেন? আমি স্যার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনো বুঝতে পারছি না কি কতদূর কি হয়েছে, এই তো আমাকে কালকে নিয়ে এলো, তা আপনার কিছু যদি প্রয়োজন হয় আপনি বলবেন। আমার যে পয়সা কড়ি ছিল সবই তো ট্রেনের মধ্যে চলে গেছে, আমি একটা হাফ প্যান্ট আর একটা স্যান্ডো গেঞ্জি পরেছিলাম, আমার কাছে আর কিচ্ছু ছিল না। তা আমি স্যারকে আমি কিছু সংকোচ না করে আমি বললাম যে স্যার আমার তো কিছু হাতে পয়সা করে কিছু নেই, যদি আমাকে কিছু পয়সা পাঠাতে পারেন খুব উপকার হয়। তো স্যার আমাকে বললেন যে আপনার ফোনপে নাম্বার আছে? স্যার এটাই আমার ফোনপে নাম্বার। বলছে ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি। তো 10 মিনিটের পরে দেখছি আমার ফোনপেতে মেসেজ ঢুকে গেল যে 10,000 টাকা ঢুকে গেছে। তা আমাকে কিন্তু শুধু টাকা পাঠিয়ে না, স্যার আমার সঙ্গে কন্টিনিউ আমার সঙ্গে কন্ট্যাক্ট রেখেছেন যে আপনি কেমন আছেন, যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে সেই মুহূর্তে আমাকে বলবেন, কন্টিনিউ। আমি সেই দেখুন বিপদের সময় কিন্তু সেই উপকারটা আমি আর ভুলবো না। নিশ্চয়ই যথেষ্ট উপকার করেছেন আমার। সেই সময় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই ঘোষণা করেছিল যে তারা কিছু অর্থ দিয়ে আপনাদেরকে সাহায্য করবে, সেই সাহায্যটা কি আপনারা পেয়েছিলেন? সাহায্য পেয়েছি, কিন্তু সাহায্যটা তো খরচাই হয়ে গেল। যেমন আমাকে রেল 2 লাখ টাকা দিয়েছেন, রাজ্য আমাকে 1 লাখ টাকা দিয়েছে। আমার এই পা অপারেশন করা, এই কলার বোনে প্লেট ভরা, এটা অপারেশন করা, টোটাল আমি 3 লাখ টাকা পেয়েছি। 2,30,000 টাকা আমার খরচাই হয়ে গেছে চিকিৎসাতে। 70,000 টাকাতে আমার সংসার চালাবো না কি করবো? আজকে যা পরিস্থিতি, আমার ঠিক মতো সংসার চলছে না। আমার ছেলে এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কলেজে পড়বে, আমি কলেজে পড়ানোর মতন আমার পরিস্থিতি নেই এখন। আমার নিজের সংসার চলছে না, তা আমি ছেলেকে কি করে পড়াবো? কর্ম করতে পারছেন? আর আমি কর্ম করতেই পারছি না এখন।
এখনো অবধি আমি পায়ে ঠিক মতন চলতে পারি না, ব্যথা হয়, গলার বোনটা ব্যথা হয়, এটা বাঁ হাতে জোর পাই না, ডান হাতে জোর পাই না, তা কি করে কাজ করবো বলুন? আমি কারো কাছে যে কাজ করবো, আমি কারো কাছে কাজ করতে গেলে তো তাকে কাজ দেখাতে হবে, তবে তো আমাকে পয়সা দেবে। আমার যাতে একটা সাহায্য করে, যাতে আমি ছেলেকে আমি পড়াতে পারি, এটাই আমি সরকারের কাছে প্রার্থনা করছি যে আমাকে একটু সহযোগিতা করুক, আর আমাকে একটা বসে যাতে একটা কর্ম দিন, আমি যাতে কর্ম করতে পারি, সরকার থেকে এইটাই প্রার্থনা করছি। সংসারটা যাতে চালাতে পারি, সংসার চালাতে পারি। আমার 4টে পেট আমি কি করে চালাবো, কি করে বাঁচাবো তাদেরকে? আমি তো নিজে মনে হচ্ছে যে এখন নিজে আমার গলাটাকে মেরে দিচ্ছি আমার সংসার ফ্যামিলিকে। মরে ছাড়া তো রাস্তা নেই, কোথায় বাঁচলাম, কোথায় মরেই তো গেলাম আমি।